বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হওয়ার কথা রয়েছে আব্দুল কাদের জিলানী, সভাপতি বাংলাদেশ শ্রমজীবী পার্টি, এবং আমাদের সাথে যুক্ত আছেন মানবেন্দ্র দেব, সদস্য কেন্দ্রীয় কমিটি CPB। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই এবং এই সংশ্লিষ্ট বিষয়ই আলোচনা করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আলোচনার জন্য আবারও আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 2 জুন দ্বিতীয় দফার এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজধানীতে এক আলোচনা সভায় কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকার একের পর এক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আনুষ্ঠানিকতা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাতে বাস্তব কোনো অগ্রগতি নেই। আলোচনা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। জনগণের আস্থার সংকট কাটিয়ে উঠতে হলে বাস্তব পদক্ষেপ প্রয়োজন, কেবল আনুষ্ঠানিকতা নয়। সংবিধান সংস্কার কমিশন যদি নিজেদের মতো করে সংবিধান পরিবর্তন করতে চায় তবে সে বিষয়ে জাতিকে একমত হতে হবে উল্লেখ করে বিএনপির সিনিয়র এই নেতা বলেছেন, জোর করে চাপিয়ে দিলে সেটা গণতন্ত্র নয়, তা হবে আরেকটি বাকশাল। সালাউদ্দিন বলেন, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বিশ্বাস করি, মতের ভিন্নতা থাকবেই, আর ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার পক্ষে একটি যুক্তিও নেই। দেশের মানুষ চায় অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এরপর যে তথ্যটি তা হচ্ছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, 5 আগস্টের পর যেসব দলের জন্ম হয়েছে শুধু সেসব দলই নির্বাচন চায় না। একটি সুষ্ঠু নির্বাচনের বার্তা জনগণ আর কিভাবে দেবে এমন প্রশ্ন রেখে আমির খসরু বলেন, নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে। দেশের ভেতর ও বাইরের বিনিয়োগকারীদের জিজ্ঞেস করেন নির্বাচন কবে। অন্যান্য যারা আছেন তারাও সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করছে। সবাই বলছে নির্বাচন কবে। শুধু একটি নয়, কমপক্ষে 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় দাবি করে আমির খসরু বলেন, যদি কেউ বলে শুধু একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা কি সত্য কথা? তিনি প্রশ্ন রাখেন। তাহলে এ ধরনের একটা মন্তব্য কি আমাদের অর্থাৎ বিএনপির উদ্দেশ্যে করা হয়েছে? এটা কি অর্থ বহন করে? এমন প্রশ্ন তিনি রেখেছেন। এবং বিএনপির এই নেতা বলেছেন, নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায় না কারা? হাতে গোনা 4-5টি দল। তাদের সমর্থনের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, এটা জনগণ বুঝে নেবে। এরা এখনো নিবন্ধিত দলও নয়, বাংলাদেশের মানুষের সঙ্গে এদের কোনো সম্পৃক্ততা নেই। এরপর যে তথ্যটি তা হচ্ছে, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি CPBর সভাপতি মোহাম্মদ শাহ আলম। চট্টগ্রাম বন্দর রাখাইনে করিডোরের নামে সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখো শিরোনামে চট্টগ্রাম জেলা আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, অলরেডি আপনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। আপনার আওতায় প্রথমে নাগরিক কমিটি, তারপর জাতীয় নাগরিক পার্টি, তাদের জন্য আপনার দরজা খোলা। অন্যরা সাক্ষাতের জন্য 4 দিন অপেক্ষা করে পায় না। এই নিয়ে তো আপনি বিতর্কের মধ্যে পড়ে গেছেন। মানুষের মধ্যে এখন আওয়াজ উঠেছে, ধারণা সৃষ্টি হয়েছে পৃথিবীর স্বনামধন্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা নিয়ে, তার আওতায় নিরপেক্ষ নির্বাচন হবে কিনা এই প্রশ্ন উঠেছে। তাহলে এটা একটা জাতির জন্য বিপর্যয়কর। এবং সবশেষ আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে নতুন ফ্যাসিবাদের আগমনধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেন, যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তার মধ্যে নতুন ফ্যাসিবাদের আগমনধ্বনি শোনা যাচ্ছে। পুরো সমাজের মধ্যে আবার একটা নতুন ফ্যাসিবাদী শক্তির নড়াচড়া দেখা যাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। 27 মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের শান্তিপূর্ণ মিছিলে হামলা হয়। এর প্রতিবাদে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা ATM আজহারকে নির্দোষ ঘোষণার প্রতিবাদে 28 মে চট্টগ্রাম প্রেস ক্লাবে গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ সমাবেশও পুলিশের উপস্থিতিতে হামলা হয়। দুটি ঘটনাতেই শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানার শিবিরের বর্তমান ও সাবেক কিছু নেতাকর্মী হামলা চালান বলে অভিযোগ ওঠে। একজন যুদ্ধাপরাধীকে দায় মুক্তি দেওয়ার বিষয়ের প্রশ্ন তুলে আনু মোহাম্মদ বলেন, ATM আজহারুল ইসলাম 1971 সালে একটি যুদ্ধাপরাধী সংগঠনের নেতা ছিলেন। তার বিরুদ্ধে যে অভিযোগ তা দলিল প্রমাণ সহ ছিল। আদালত যদি কোনো ত্রুটির কারণে আগের রায় বাতিলও করে তাহলে যুদ্ধাপরাধের সত্যতা তো মুছে ফেলা যায় না। এই ছিল কিছু তথ্য। আমি মানবেন্দ্র দেব আপনার কাছে আসি প্রথমে যে বিষয়টি নিয়ে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেমনটা বলছেন যে সরকার একের পর এক রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে, কিন্তু এগুলো এক ধরনের আনুষ্ঠানিকতা চালিয়ে যাওয়া, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি নেই। আপনি কি মনে করেন এই যে রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক হচ্ছে প্রধান উপদেষ্টার, অগ্রগতি কতটা হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং TVN এর দর্শক এবং সহ-আলোচক। এটা আপনার চ্যানেলেই মানে এর আগে
আগের দিন কিন্তু বলছি যে প্রধান উপদেষ্টা বা এই উপদেষ্টা পরিষদ নাটকের পরে নাটক করে যাচ্ছে, এবং এগুলোর যদি আউটকাম দেখি তাহলে আসলে কোনো আউটকাম আসলে দেখা যায় না। গত 9 মাসে তারা সংস্কার, বিচার বা নির্বাচন কোন প্রসঙ্গে অগ্রগতি বিবেচনা করেন? কোন প্রসঙ্গে কিন্তু আসলে অগ্রগতি নাই। এবং বারবার বলা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের মানুষ, সুশীল সমাজ বারবার বলার পরেও কিন্তু তারা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেনি, এবং প্রত্যেকবারই তারা এই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। নির্বাচনের কথা বললে বিচার সংস্কার এই প্রসঙ্গগুলো আনে, কিন্তু বিচার সংস্কারেরও কোনো লক্ষণ কিন্তু আমরা এই পর্যন্ত দৃশ্যমান হয়নি, জাতির সামনে দৃশ্যমান। তাহলে এই পর্যন্ত আসলে করলো কি? এই পর্যন্ত তারা করিডোর দেবার চেষ্টা করেছে। এই পর্যন্ত তারা বাংলাদেশের স্ট্র্যাটেজিক এবং ইকোনমিক লাইফলাইন চট্টগ্রাম বন্দর দিয়ে দেবার চেষ্টা করছে। তারা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন সেনাবাহিনীর সদস্যরা কক্সবাজারে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সাথে যৌথভাবে অগ্নি নির্বাপন মহড়া বন্দোবস্ত করেছে। তারা সরকারি কর্মচারীদের জন্য নতুন অধ্যাদেশ নিয়ে আসছে, এবং যতগুলো কাজ তারা সংস্কার, বিচার এবং নির্বাচন ব্যতি রেখে করবার চেষ্টা করছেন, কোনোটাই এই জাতি বাংলাদেশ মনে করে না যে এগুলো তাদের আশু কাজ ছিল, এবং প্রত্যেকটা কাজই আসলে বিভিন্ন ধরনের নৈরাজ্য তৈরি করেছে বা করে চলছে। এবং বারবার বলার পরেও এর আগের যে বৈঠকগুলো, সিরিজ বৈঠকগুলো করেছে বিএনপি, জামাত, এনসিপি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব বা তার ক্লোজ সার্কেলের লোকজনের সাথে, সেখানে কিন্তু তার আউটপুট কি? তার আউটপুট বিএনপি যে আন্দোলন কর্মসূচিতে ছিল, সেখান থেকে ঠিক আছে এক ধরনের বোঝাপড়া, এক ধরনের আলোচনা, সুতরাং ইনিশিয়েটিভ নেবেন, কিন্তু উনি ইনিশিয়েটিভ নিলেন না। এবং তারপর উনি যে তার দপ্তর থেকে যে প্রেস রিলিজ বেরোলো, সেখানেও কিন্তু কোনো ধরনের যে এই আলোচনা হয়েছে বা এর পরিপ্রেক্ষিতে একটা পজিটিভ, জাতিকে একটা পজিটিভ দিশায় নিয়ে যাওয়ার যে দৃষ্টান্ত, সেটাও কিন্তু আমরা ওখানে পেলাম না। সে যেই অবস্থানে ছিল সেই অবস্থানটাতেই উনি কিন্তু অটল রইলেন। এরপর জাপানে যে আমরা দেখলাম, উনি বললেন একটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, কিন্তু যতগুলো রাজনৈতিক দলের সাথে তার বৈঠক হয়েছে, সংস্কার কমিশনের বৈঠক হয়েছে, নিবন্ধিত প্রায় প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছে। এবং উনি বলতে পারতেন যে অনিবন্ধিত 2টা রাজনৈতিক দল এবং আরো অল্প কিছু লোক আসলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না। জামাতের কিন্তু নিবন্ধন যে বাতিল হয়েছে, সেটি কিন্তু মানে সেটা তারা ফিরে পায় নাই এখনো, এনসিপির নিবন্ধন এখন পর্যন্ত হয় নাই। সুতরাং মানে কোন নিবন্ধিত রাজনৈতিক দল বলে নাই যে ডিসেম্বরের পরে নির্বাচন নিয়ে যান বা আমরা ডিসেম্বরে নির্বাচন চাই নাই। এবং এটা কি ভয়ঙ্কর একটা অসত্য কথা, এবং সেটা উনি দেশের বাইরে একটা মিটিং গুলো শেষ করে রাজনৈতিক দল এবং মানে তার কাছের মানুষজনের সাথে, বুদ্ধিজীবীদের সাথে আলাপ আলোচনা করে জাপানে যে $100 মিলিয়ন ঋণ সহায়তার চুক্তি করে উনি ওইখানে বিবৃতি দিচ্ছেন, সাক্ষাৎকার দিচ্ছেন যে একটি মাত্র রাজনৈতিক দল নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায়। তার মানে জাতিকে বিভাজিত করা, জাতির মধ্যে বিভাজন তৈরি করা, অবিশ্বাস তৈরি করা, মানে এটা বিভিন্ন সময় আপনার এখানে বা অন্যান্য জায়গায় বলেছি। এই সরকার কি দেশটাকে সামনের দিকে, গণতন্ত্রের দিকে নিয়ে যেতে চায়, নাকি এখানে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে তার আড়ালে অন্য কিছু করতে চায়, তার ক্ষমতায় টিকে থাকাকে দীর্ঘায়িত করতে চায়? জাপানের
ওনার সাক্ষাৎকারে আরেকটি খুব গুরুত্বপূর্ণ দিক, কেন আসলে উনি রোড ম্যাপ দিচ্ছেন না, কেন আসলে উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান না, তার আরেকটা কারণ উনি বললেন যে ছেলেগুলো এই আন্দোলন করলো, আন্দোলনের নেতৃত্ব দিল, একটা রাজনৈতিক তরুণদের একটা রাজনৈতিক দল হয়েছে, সুতরাং সেটাকে গুছিয়ে নিয়ে তাদেরকে তো সুযোগ দেওয়া উচিত। দিস ইজ নট ডেমোক্রেসি। এই কারণে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য কিন্তু গণ অভ্যুত্থান হয় নাই। কাউকে বিশেষ সুবিধা দিয়ে আসলে গণতন্ত্র কন্টিনিউ করা যায় না। এবং সেটা কিন্তু বাম জোটের যে প্রেস সংবাদ বিজ্ঞপ্তি এবং আমাদের পার্টির সভাপতি চট্টগ্রামে যে প্রেস কনফারেন্স, সেখান থেকেও এই আমাদের পজিশন গুলো কিন্তু আমরা জানিয়েছি। এবং আমরা মনেই করি যে এইটা আগে আমরা বলছিলাম যে সরকার, আমরা সন্দিহান, কমিউনিস্ট পার্টি সন্দিহান, বাম জোট সন্দিহান, বিএনপিও তার সন্দেহ উদ্বেগের কথা বলেছে। কিন্তু প্রত্যেকে জিজ্ঞেস করছিল যে এই সন্দেহের কারণ কি। জি, আমি ঠিক এই জায়গায় মানবেন্দ্র দেব আপনার কাছে এই প্রশ্নটাই রাখবো, আসলে এই সন্দেহের কারণ কি আমি একটু তুলে ধরি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে, এবং আপনি যেমনটা বলছিলেন যে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স তিনিও কিন্তু একটি অনুষ্ঠানে বলেছেন যে অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে গড়িমসি করছে। এখন করিডোর, চট্টগ্রাম বন্দর, যে বিষয়গুলো রয়েছে তা তো আছে, কিন্তু প্রধান উপদেষ্টা বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, বারবার তিনি এটি বলে আসছেন। কিন্তু এই যে নির্বাচন নিয়ে গড়িমসি করছেন, এইটি মনে হওয়ার পেছনে কারণগুলো যদি একটু বলতেন, আপনার কি মনে হয়? উনি নির্বাচন দিতে চান এরকম কোন লক্ষণ গত 9 মাসে আমরা দেখি নাই। নির্বাচন কমিশন বলেন বা সরকারের যে প্রস্তুতি বলেন, যে তার প্রায়োরিটি লিস্ট বলেন, যদি মানে এইটা টালবাহানা নাই করতো, যদি গড়িমসি নাই করতো, তাহলে রাজনৈতিক দলগুলো, কারণ এই গণ অভ্যুত্থানের যে অংশীজনেরা, মেজর অংশীজনেরা, তারা কিন্তু প্রত্যেকে বলেছে যে নির্বাচনের রূপরেখা দেন, নির্বাচনের রোডম্যাপ দেন। কিন্তু এই পর্যন্ত সরকার নির্বাচনের রোডম্যাপ দেয় নাই। এবং উনি যে দেন নাই, ওনারা যে দেন নাই, এবং এটাকে ওনারা জাস্টিফাই করবার চেষ্টা করছেন। তো একটা একটা লক্ষণ রোডম্যাপ ঘোষণা হোক বা অন্যান্য নির্বাচন কমিশনের প্রস্তুতি হোক, যে ইনস্টিটিউশন গুলারে অ্যাক্টিভ করা দরকার, রিফর্ম করা দরকার, সেই জায়গায় কোনো জায়গায় কিন্তু তাদের কোনো ধরনের সক্রিয়তা আমরা কিন্তু জাতি কিন্তু দেখতে পাচ্ছি না। সুতরাং এবং নির্বাচনের কথা বললেই কেন যেন প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদ এবং তার যে রাজকীয় দল বা সরকারি দল, যেই ভাষায় ডাকেন না কেন, কিংস পার্টি যেই ভাষায় ডাকেন, তারও কেমন করে যেন নির্বাচনের কথা বললেই বলছে যে সংস্কার, বিচার। তো আমরাও তো সংস্কার চাই, আমরাও তো বিচার চাই। রাজনৈতিক দলগুলো কেউ বলে নাই যে সংস্কার চায় না, রাজনৈতিক দলগুলো কেউ বলে নাই বিচার চায় না। কিন্তু সংস্কারের এবং বিচারের কোনো লক্ষণও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। জি, বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি বিচার নিয়েও এক ধরনের টালবাহানা, বিচার নিয়েও এক ধরনের ফেক, ফলস বিচার বা মক ট্রায়ালের বন্দোবস্ত, সেইটা করা হচ্ছে, যেটা কিনা বিচারের বিশ্বাসযোগ্যতা, বিচার বিভাগের প্রতি আস্থা, সেই জায়গায়ও মানুষকে শুধু নির্বাচনে নয়, সংখ্যা বিচার এবং সংস্কারেও আমরা সংখ্যা দেখতে পাচ্ছি। শুধুমাত্র আপনি যা চাইবেন সেইটাতে আমি অ্যাডমিট করা, সেটা গণতন্ত্র হতে পারে না। উনি আমার সংস্কার চাপিয়ে দিতে পারে না। সংস্কার তো জনগণ করবে, সংস্কার তো পার্টিগুলো অংশীজনেরা করবে। ওনার আলী রিয়াজ সাহেবের মাথায় বা প্রধান উপদেষ্টার মাথায় বা শফিকুল আলম সাহেবের মাথায় বা অন্য দু একজনের মাথায় যে সংস্কার, যে এজেন্ডা আছে, সেই এজেন্ডা তো বাংলাদেশের মানুষের মাথায় নাও থাকতে পারে। তো ওইটুকুন মানলেই সংস্কার, আর ওইটুকুন না মানলে সংস্কার নয়, এটা হতে পারে না। এটা গণতান্ত্রিক আশা বা গণতান্ত্রিক প্রক্রিয়া চর্চা নয়। সুতরাং আমরা এবং যেটা আপনি একটা নিউজে বলেছেন, নিশ্চয়ই আসবেন ওইখানে, তো সেখানে আমি আপনার এই চ্যানেলে আগেও বলেছি যে
আমরা 5 তারিখে বলেছিলাম যে ফ্যাসিজমের পতন হয়েছে, কিন্তু এরপরে কিন্তু এরপরে আমরা দেখলাম আসলে ফ্যাসিজমের পতন হয়েছে সত্য, মানে একটা রেজিমের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিজম কিন্তু কন্টিনিউ, মানে জি আমরা মানবেন্দ্র দেব, রাষ্ট্রের এই আলোচনায় আসবো। জি, এই আলোচনায় আসবো। আমি একটু আব্দুল কাদের জিলানির কাছে যেতে চাই, আপনার কাছে নিশ্চয়ই আবারও আসবো। আব্দুল কাদের জিলানি, ছোট্ট করে প্রশ্ন করি, যে কথাগুলো মানবেন্দ্র দেব বলছিলেন সেই জায়গা থেকে যদি আসি, অন্তর্বর্তীকালীন সরকারের এই যে সংস্কার ও বিচার, এই সংস্কার ও বিচার কাজ কতটা দৃশ্যমান হচ্ছে, আপনি কতটা দেখতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আমার ভাইজান উপস্থাপক এবং আমার অতিথিবৃন্দ, আমার সহযোদ্ধা আজকের প্রোগ্রামের, আসলে সংস্কার যেটা বলা হচ্ছে বারবার করে, সংস্কার সংস্কারের তো কোনো আমরা কিছু এখন পর্যন্ত দেখতে পাইনি। গত 9টি মাস হয়ে যাচ্ছে, আমরা সংস্কারের এখন পর্যন্ত কোনো কিছু বিন্দু পরিমাণে কিছু দেখতে পাইনি, উপলব্ধিও করছি না। বা সাধারণ জনগণের যে প্রাণের দাবি সংস্কার, সংস্কার নিয়ে বর্তমান সরকার যে কার্যক্রম করবে বা জনগণের যে একটা আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, সংস্কারের বিন্দু পরিমাণও কোনো কিছু নাই। আর নির্বাচন নির্বাচন করার কথা বলা হচ্ছে, বারটি বার করে নির্বাচন নির্বাচন দাবি করা হচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনূস সাহেব এবং আদার্স অ্যাডভাইজার যারা আছেন, উপদেষ্টা যারা আছেন, তারা এই যে নির্বাচনের যে একটা চাপ, নির্বাচনের এই চাপের কারণে ওনারা সংস্কার করতে কি বাধাগ্রস্ত হচ্ছে, না ওনারা সংস্কার করার পরেই নির্বাচনের বিষয়টা ফাইনাল করবে? এই জিনিসটা আসলে সাধারণ জনগণ জানতে চায় তাদের কাছে, কিন্তু তারা তো কোনো কিছু স্পষ্ট করছে না। না করছে সংস্কার, না করছে নির্বাচনের একটি রোডম্যাপ। রোডম্যাপের কথা আবার কখনো কখনো বিভিন্ন মিডিয়ায় যে আমরা জানতে পাচ্ছি, বা প্রধান উপদেষ্টা বলেছে যে আগামী জুনের মধ্যে নির্বাচন দিবে। কোনো কোনো মিডিয়া বলছে জুনের 1 তারিখের পরে একদিন কোনো ক্ষমতায় থাকবেন না। গতকালকে আবার মিডিয়ায় কয়েকটা ইয়েতে দেখলাম, স্যাটেলাইট টেলিভিশনে দেখলাম যে 25শে জুনের মধ্যে উনি নির্বাচন দিবেন। এখন আসলে নির্বাচনকে কেন্দ্র করে কি সংস্কারের কথা বাধাগ্রস্ত হচ্ছে, না বাধাগ্রস্ত সংস্কারের জন্য নির্বাচন বাধাগ্রস্ত হচ্ছে? এইটা এখন আমাদেরকে আগে ক্লিয়ার হতে হবে, এবং অ্যাডভাইজারদেরকে অবশ্যই এটা ক্লিয়ার দিতে হবে যে আমরা যে প্রাণের দাবি, আমাদের যে বাংলাদেশের যে নতুন করে ফ্যাসিজম খুনি হাসিনা বা সাবেক সরকার যাওয়ার পরে যে আমরা বিগত 9টি মাস ধরে যে ওনারা দেশ পরিচালনা করছেন, এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সুনির্দিষ্ট কোনো যে একটা সুফল বা কোনো একটা পদক্ষেপ বা কোনো কিছু একটা গ্রহণ করা, মানে এই পারফেক্ট জিনিসটা আমরা এখন পর্যন্ত কেউ লক্ষ্য করতে পারিনি। এই জনগণের যে দাবিটা, সেই জনগণের দাবিতে একটি একটি করে যে স্পষ্ট করবে, বিগত 9 মাসে আমার তো মনে হয় না 9টি জিনিস এখন পর্যন্ত ক্লিয়ার করতে পেরেছে। এই বর্তমান সরকারের যে দায়িত্ব 3টি, একটি হলো নির্বাচন, আরেকটি সংস্কার, একটা হলো আইন শৃঙ্খলা। এখন আমার তো মনে হয় আইন শৃঙ্খলার যে অবনতি, সংস্কার নাই বলতে নির্বাচনের কোনো সিদ্ধান্ত নাই। এখন আমরা 9টি মাস অতিবাহিত হওয়ার পরে এখন পর্যন্ত কোনো সুফল পাচ্ছি না। এটা নিয়ে আমাদের আসলেই জাতির কাছে, মানে জাতি একটা অ্যাস্টনিশড হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। আমরা কি দেখছি, কি দেখবো, ভবিষ্যৎ আমাদের কি অবস্থা, বাংলাদেশের কি অবস্থা হবে, এটা নিয়ে আমরা এখন বাধাগ্রস্ত বা চিন্তাগ্রস্ত আমরা সবাই। জি আব্দুল কাদের জিলানি, আপনি যে কথাগুলো বলছিলেন, অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতা কি নিশ্চিত হচ্ছে? তারা যে কাজগুলো করছেন, কতটুকু করলেন, করতে পারছেন কিনা, এই বিষয়টি কি আসলে জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে, দেখতে পাচ্ছেন? না, আসলে অন্তর্বর্তীকালীন সরকার এটি কিভাবে জবাবদিহিতা কাকে দিবে? ওনারা নিজেরাই তো এখন মানে রাষ্ট্র পরিচালনা করছে। ওনারা আবার কাকে জবাবদিহি করবে? জবাবদিহি করছে না বিধায়, জবাবদিহিতা নাই বিধায় আজকে মানে এই লেন্দি প্রসেসটা হচ্ছে, বা কাজের অবহেলা অবহেলা হচ্ছে। কোনো প্রকার কোনো মানে দায়িত্ব নিয়ে যে একটা কাজ করবে, সেই কাজের কোনো সুফলতা আমরা পাচ্ছি না বা দেখছি না। এখানে ওনাদের কাছে যে কেউ বুঝে নিবে, কোন একটা দায়িত্ব বুঝে নিবে বা কেউ কাউকে ওনাদেরকে বলবে, প্রেশার ক্রিয়েট করবে, এটি তো আমরা দেখতে পাচ্ছি না। ওনারা কাকে জবাবদিহিতা করবেন, কাকে? ওনারা নিজেরাই তো এখন 100, ওনারা তার জবাবদিহিতা করার মতো কাউকে মানে কোনো কিছু দেখছে না।
এই জন্য মনে করেন যে এই প্রত্যেকটা কাজে আমরা আজকে মানে 9টি মাস হয়ে গেল, এই জবাবদিহিতা নাই কারণে আজকে আমাদের এই অবস্থা, জি, রাজনৈতিক এই অরাজকতা সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি আব্দুল হচ্ছে, কাদের কোনো জিলানী, আমাকে একটি জবাবদিহি। বিরতি নিতে হবে। যে আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আলোচনা করব। মানবেন্দ্র দেব, আপনিও থাকবেন। বিরতি থেকে ফিরে আমরা আলোচনা করব আরো কয়েকটি বিষয় নিয়ে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি বিরতির পর একটু মানবেন্দ্র দেব আপনার কাছে আসি, আমি একটু প্রসঙ্গটা তুলে আসি আপনার কাছে। ৭১-এ যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেয় আপিল বিভাগ। এদিকে যদি আমরা দেখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার দায়ের করা হত্যা চেষ্টা মামলায় বিশ্ববিদ্যালয়টির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আনোয়ারা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। এই দুইটি ঘটনার ব্যাপারে আপনি কি বলবেন মানবেন্দ্র দেব? আপনার গণঅভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা ছিল যে দেশে বিচার বিভাগ সহ অন্যান্য জায়গায় সত্যিকার অর্থে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত জায়গায় ফেরত যাব, কিন্তু আমরা দেখলাম যে খুব ভয়াবহ চিত্র। এখন মাওলানা আজহারের যে রায়, সেইটি সমগ্র জাতিকে হতাশ করেছে এবং সংক্ষুব্ধ করেছে। এবং যদি মনে করে থাকে যে এই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বা এটাকে প্রশ্নবিদ্ধ করে, অথবা যুদ্ধাপরাধীদেরকে বেকসুর খালাস দিয়ে তারা তাদেরকে বাঁচাতে পারবে বা এই জায়গা থেকে তুলে আনতে পারবে, এই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, আমাদের যে আইন উপদেষ্টা বলেছে যে খুবই প্রশংসার সুরে এবং উচ্চকিত হয়ে, আনন্দে উচ্চকিত হয়ে উনি বলেছেন এটাতে নাকি অভ্যুত্থানের স্পিরিট এবং এই সাফল্য নাকি এই অভ্যুত্থানের। আমরা মানে খুব তীব্রভাবে এর প্রতিবাদ করি যে এইটা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট নয়। মুক্তিযুদ্ধকে, আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে কন্ট্রাডিক্ট করে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট হতে পারে না। তো সেই জায়গায় যেভাবে হচ্ছে গিয়ে এটা করা হয়েছে, এবং তাদের এই যুদ্ধাপরাধী সংগঠন জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের যে আস্ফালন আমরা চারদিকে দেখতে পাচ্ছি, এর প্রতিবাদ করায় চট্টগ্রামে, রাজশাহীতে, ঢাকায় বিভিন্ন জায়গায় যে হামলা করছে, যে সশস্ত্র কাজ, এবং তাদের মানে একটা প্রচলিত কথা ছিল, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, এই লেজকে ঢেকে রাখাটা খুব কঠিন, তারা লেজ সমেত বেরিয়ে এসেছে এবং সেই আস্ফলন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটা ভাববার কোনো কারণ নাই যে বাংলাদেশের মানুষ এটাকে মেনে নেবে, কোনোভাবে এটাকে মেনে নেবে না। ৭১ আর ২৪কে মুখোমুখি দাঁড় করানোর যে ষড়যন্ত্র, চক্রান্ত, এই চক্রান্ত মানুষ আসলে রুখে দেবে। এবং আমরা স্ট্রংলি এটার প্রতিবাদ করি এবং বিচারের রায় দিয়ে, আদালত দিয়ে, রায় দিয়ে আপনি ইতিহাসকে মুছে ফেলতে পারেন না। মানে পৃথিবীর ইতিহাসে এরকমটা কখনো হয় নাই যে আপনি কোন রায় দিয়ে, আদালত দিয়ে আপনি ইতিহাসকে মুছে ফেলতে পেরেছেন। সুতরাং এই যে চক্রান্ত এবং যেই টালবাহানার কথা আমরা বলছি, তাদের যে ষড়যন্ত্রের কথা আমরা বলছি, তারা যেখানে হচ্ছে গিয়ে গণতন্ত্রকে সমুন্নত করবার কথা ছিল, যেখানে হচ্ছে গিয়ে আমার দেশের স্বাধীনতা বা স্বাধীনতার যে স্পিরিট, যে গণতন্ত্র, সেটাকে প্রতিষ্ঠিত করবার কথা ছিল, সেই জায়গায় তারা বাংলাদেশকে উল্টো দিকে, মানে সেই তাদের তাদের স্বপ্নের পাকিস্তানের দিকে ফেরত নিয়ে যাওয়ার যে চেষ্টা বা চক্রান্ত, সেটা আসলে এই দেশে কোনোভাবেই দাঁড়াতে পারে না। কারণ মানে যেই শাহবাগ আর শাপলার বায়ানারি করবার চেষ্টা করেছেন, সেই বায়ানারি বা সেই ন্যারেটিভ এখানে ওয়ার্কআউট করবে না। জি মানবেন্দ্র দেব, জি আমি এই জায়গায় আপনার কাছে একটা বিষয়, জি জি বলুন। যেটা হচ্ছে কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, সেইটা আমাদের আসলে আমাদেরকে লজ্জিত করে। যে শিক্ষককে বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে,
উনি একজন মুক্তিযোদ্ধা। তো সুতরাং এই 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 যে কর্মকাণ্ড, এটা আসলে আমাদেরকে লজ্জিত করে, জাতি হিসেবে আমাদেরকে লজ্জিত করে। সুতরাং এর বিরুদ্ধে মানুষ বা মুক্তিযুদ্ধের বাইরে দাঁড়িয়ে, বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো কোনো কর্মকাণ্ড, কোনো কর্মসূচি, কোনো কর্মপদ্ধতি এই দেশে ওয়ার্কআউট করবে না। এক নম্বরে বলতে চাই। আর দুই নাম্বার যেটা বলতে চাই, যে যেইভাবে শাহবাগ বিরোধী ঐক্য, মুক্ত মুখের নামে এইগুলো করা হচ্ছে, বা আমাদের সরকারও একদম পক্ষপাতিত্বমূলক আচরণ করছে এবং স্বাধীনতা বিরোধী শক্তিদের সাথে, সেইটা সেইটা ইতিহাস কাউকে ক্ষমা করে না। সুতরাং মানে এইটার দায় তো সরকারকে নিতে হবে, এবং এইটার যে পেনাল্টি, সেই পেনাল্টি কিন্তু সরকারকে দিতে হবে। মানে এটা ভাববার কোনো কারণ নাই যে 30 লক্ষ শহীদ বা 2 লক্ষ নির্যাতিতা। এখন এই দেশে আমরা তো গণ অভ্যুত্থানের পরে সরকারি পৃষ্ঠপোষকতায় আমরা দেখেছি মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরানো হয়েছে, এবং রাজাকার, চিহ্নিত রাজাকার, যে আজাদ তৎকালীন ইসলামী ছাত্র সংঘের রংপুরের সভাপতি, রংপুরের আলবদর বাহিনীর প্রধান, তাকে বেকসুর খালাস দিয়ে দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরানো হয়েছে, মুক্তিযোদ্ধাকে প্রহিত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, তাকে মানে তাদেরকে মিথ্যা হত্যা মামলায় জেলে পোড়া হয়েছে। আর মাওলানা আজহারের মতো চিহ্নিত যুদ্ধাপরাধী, রাজাকার, নিপীড়ক, তাকে ফুলের মালা দিয়ে বেকসুর খালাস করে ওই শাহবাগে আবার সেই বিচিহ্ন, তাদের মোল্লার বিচিহ্ন, কিন্তু মানে সেই গণজাগরণ মঞ্চের আন্দোলনকে, ওই আন্দোলনের হাওয়ায় একটা মানে ঝোড়ো হাওয়া হিসেবে কাজ করেছিল, এবং সেই জায়গায় সেই ঝড়ে কিন্তু মানে তাদের টেন্ট লন্ডভন্ড হয়েছিল। এবং এই যে মাওলানা আজহারের চিহ্ন এবং ফুলের মালা গলায় দিয়ে শাহবাগ, সুতরাং এই লজ্জা, এই অপমান জাতি, মানে আমরা যদি মুক্তিযুদ্ধের উত্তরাধিকার হই, তাহলে আমরা এটা সহ্য করব না, আমরা এটা সহ্য করতে পারি না। এই জাতি এটা সহ্য। মানবেন্দ্র দেব, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু আব্দুল কাদের জিলানী আপনার কাছে আসি, একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে। নতুন ফ্যাসিবাদের আগমন ধ্বনি শোনা যাচ্ছে, এমনটা মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ। তার এই বক্তব্য আপনি কিভাবে দেখেন? আপনি কি মনে করেন তার এই কথা, তিনি যেটি বলেছেন, আব্দুল কাদের জিলানী? তার এই কথা কোন দৃষ্টিকোণে বা কোন যুক্তি কথায় এই কথাটা বলেছে, তারপরও আমি আপনাকে বলছি, সেটি হলো কি, নতুন ফ্যাসিবাদী বলতে আমরা যেটা এখন বর্তমানে ধারণা করছি বা আমরা উপলব্ধি করছি বা দেখছি, সেটা হলো নতুন ফ্যাসিবাদ। আসলে আমরা এক ফ্যাসিবাদ সরকার থেকে, একটা জুলুম, অত্যাচার, নিপীড়ন সরকার থেকে মুক্ত হওয়ার পরে 5ই আগস্ট নতুন করে দেশ স্বাধীনতা অর্জন করলো, নতুন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ছাত্র জনতা আমরা সবাই মিলে যে আন্দোলন করে একটি নতুন বাংলাদেশ পেলাম। আর বাংলাদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে বিজয় অর্জনের পাশাপাশি আমরা যেটি দেখছি সেটি হলো কি, শুধুমাত্র নাম পরিবর্তন হয়েছে। আগে যে সরকারটি ছিল সেটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ, ফ্যাসিবাদ, খুনি। বর্তমানে যেটা আমরা দেখছি, নতুন করে যে ফ্যাসিবাদটা তৈরি হচ্ছে সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। এই বিএনপি যে অত্যাচার শুরু হয়েছে সমগ্র বাংলাদেশে, এই বিএনপিকে নতুন করে আমরা যদি মনে করি, আমরা যদি বলি, হয়তো আমার ধারণা মতে ভুল হবে না, শুধুমাত্র দল পরিবর্তন হয়েছে, জনগণ একই আছে। সেই দুর্নীতিবাজ, লুটপাট, তারপরে দখলবাজ, চাঁদাবাজ, সেগুলা আগের তুলনায় মনে হয় বর্তমানে বৃদ্ধি পেয়েছে, দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এজন্য আমরা হয়তো সেটাকে নতুন করে নতুন ফ্যাসিবাদ, নতুন একটি ফ্যাসিবাদী যে উত্থান হচ্ছে বাংলাদেশে, সেটা আমরা বলতে পারি বা আমি বলবো সেটা হলো বাংলাদেশের যে ফ্যাসিবাদের জন্য আমরা আজকে 16-17 বছর ধরে অতিষ্ঠ হয়েছিলাম, সেই ফ্যাসিবাদ যদি নতুন করে শুধু নাম পরিবর্তন করে আরেকটি ফ্যাসিবাদের উত্থান হয়, তাহলে আমাদের এই বাংলাদেশকে আমরা এই
ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত কবে বাংলাদেশকে আমরা বাংলার বিশ্বের মানচিত্রে তুলে ধরতে পারবো? এই ফ্যাসিবাদরা যেটা করছে সেটি হলো তাদের মুখের কথা। বড় বড় কেন্দ্রীয় নেতারা বলে যাচ্ছে যে আমরা আমাদের দলের ভিতরে কেউ সন্ত্রাসী করলে, কেউ চাঁদাবাজি করলে, কেউ দখলবাজি করলে তাদেরকে আইনের আশ্রয় নিন, তাদেরকে সমর্পণ করুন, তাদেরকে ধরিয়ে দিন। আসলে আমার এই এলাকায় যেটা বলবো, মিরপুর এলাকায় একজন আছে, সেইটি তার নাম এখন পর্যন্ত কেউ মুখ খুলে বলতে পারে না, অথচ আজকে সে তার যে প্রতিদিনের যে সোর্স, চাঁদার সোর্স, ইনকামের সোর্স, এইটা যদি আমিও বলি আপনাদের মাঝে, সেটি হয়তো দেখা যাবে আজকের যে দেশের আইন শৃঙ্খলার অবনতি, আমি বললে আমার জানটাও বিনাশ হয়ে যেতে পারে, বা আমাকেও তারা এই পৃথিবীর বুক থেকে, আলোর বুক থেকে তুলে দিতে পারে। এমন এমন কিছু কার্যক্রম চলছে, বিশেষ করে আমি যে এলাকায় আছি, মিরপুর এলাকায়, এই মিরপুর এলাকাতেও এই চাঁদাবাজি, এই ধরনের দুর্দর্শকারী কাজকর্ম হচ্ছে। ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতেছে। কিন্তু আমাদের কথা হলো যে আমরা তো এই বাংলাদেশ দেখতে চাইনি, আমরা ফ্যাসিবাদ মুক্ত চেয়েছি, আমরা এই চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত, আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা নতুন করে 5ই আগস্ট নতুন ভাবে এই দেশটিকে স্বাধীন করেছি। আমাদের প্রায় 2000 ছাত্রদের প্রাণের বিনিময়ে শহীদ হয়েছে তারা, তাদের হাজার হাজার ছাত্র ছাত্রী আজকে পঙ্গুত্ব বরণ করেছে, তারা হসপিটালে আছে, তাদের চিকিৎসা সেবা খেদমত কেউ কিছু করছে না। এই সরকারের পক্ষ থেকে যতটুকু করা উচিত সেটা হয়তোবা তারা পাচ্ছে না, বা আমরাও দেখতে পাচ্ছি না। আজকে ঘটনা হলো যে আমরা যে প্রাণের বিনিময়ে নতুন করে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে আমরা নতুন করে এই নতুন ফ্যাসিবাদের কথা কেন শুনবো, কেন উঠবে? আজকে তারা বিগত 16-17 বছর ছিল না, কোনো বড় ধরনের আন্দোলন করতে পারেনি। তারা বিভিন্ন সময় যে রাজনৈতিক দলটা বা যে সরকারটা ইতিপূর্বে ছিল তাদের সাথে আতাত করে তারা আজকে 16-17 বছর ছিল। আজকে তারা কেন আজকে এই বাংলাদেশকে সুন্দর একটা অবকাঠামো নিয়ে যেতে পারছে না, তারা সুন্দর একটি পরিবেশ তৈরি করতে পারছে না? তারা চায় নির্বাচন, আর নির্বাচনে যখনই যাবে তারা ক্ষমতা পেয়ে যাবে। দীর্ঘ 16-17 বছর যাবৎ তারা ক্ষুধার্ত অবস্থায় আছে, তাদের পেটটি ভরার জন্য তারা চায় একই কথা, শুধু নির্বাচন। আর কেন্দ্রীয় বলেছে 5ই আগস্টের পরে কোন দল চায় না, বা 5ই আগস্টের পরে যে দলগুলা নিবন্ধন পেয়েছে বা নতুন করে আত্মপ্রকাশ করেছে, তারা কখনো চায় না যে নতুন করে দিন তারিখ ঘোষণা করা হোক, রোডম্যাপ করা হোক, বা নির্বাচনের দিন তারিখ হোক। আসলে 5ই আগস্টের পরে যারা আছে তারাই শুধুমাত্র এই দেশটিকে, এই দেশের জন্য মঙ্গল চায়, এই মাতৃভাষার মঙ্গল চায়, এই মাতৃভাষার জন্য 5ই আগস্ট যারা আমরা পরিশ্রম করেছি, 5ই আগস্ট যারা আমরা এই সুন্দর এই সুফল বাংলাদেশ মাদারল্যান্ড হিসেবে আমরা বিশ্বের দরবারে একটি মানচিত্র হিসেবে উপস্থাপন করতে পারবো, আমরা শুধু তারা চাই। এটি সত্যি কথা, 5ই আগস্টের পরে আমরা যারা আছি আমরা সংস্কার চাই। আমরা এই সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোনো একটি নির্বাচন হোক, একটি সহিষ্ণুতা হোক, মারামারি হোক, দখলবাজি হোক, এটা আমরা চাই না। আমরা চাই 5ই আগস্ট পরে আমরা যারা সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসি, এই মাতৃত্বকে ভালোবাসি, 20 কোটি মানুষের হৃদয়ের প্রাণের দাবি, হৃদয়ের যে সঞ্চালনের কথা, সেটি হলো কি সংস্কার। আমরা সংস্কার করব, সেটি 1 বছর হোক, 2 বছর হোক, আরো সময় লাগুক, কথা হলো সংস্কারের পরেই বাংলাদেশে একটি সুষ্ঠু দিন তারিখ করে সুষ্ঠু নির্বাচন করার ব্যবস্থা করাটাই হবে শ্রেয়, এবং এটি বাংলাদেশের জনগণের দাবি। সেটি হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকেও বারবার সবাই একই কথা বলছে, আমরা আগে সংস্কার চাই, সংস্কার দিয়েই তবেই বাংলাদেশে একটি সুন্দর নির্বাচনের রোডম্যাপ। আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ দিকে, জি আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আমি একটু ছোট করে মানবেন্দ্র দেব আপনার কাছে আসতে চাই। একই বিষয় আনু মোহাম্মদ বলছেন যে নতুন ফ্যাসিবাদের আগমন ধ্বনি শোনা যাচ্ছে, আপনি কি এমন কোনো ধ্বনি শুনতে পাচ্ছেন কিনা, অথবা আপনার কি মনে হয় তার এই বক্তব্যের ব্যাপারে? মানবেন্দ্র দেব, জি মানবেন্দ্র দেব শুনতে পাচ্ছেন? আচ্ছা, সংযুক্তিতে সমস্যা হয়েছে, আমরা নিশ্চয়ই আবার ফেরত পাবো মানবেন্দ্র দেব আপনাকে। আব্দুল কাদের জিলানী, আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে আসি।
এই যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম আমরা, এখানে আরেকটি প্রশ্ন অনেকে তুলছেন, অনেক রাজনৈতিক দলের নেতারা তুলছেন, সেটা হচ্ছে তারা বলছেন অনেকেই যে ডক্টর ইউনূস একটি লম্বা সময় ক্ষমতায় থাকতে চান, এই জন্য তিনি নির্বাচন দিতে দেরি করছেন অথবা দেরি করতে চাচ্ছেন, অথবা ডক্টর ইউনূসের সাথে যারা উপদেষ্টা আছেন অথবা আরও অনেকেই আছেন যারা চান যে প্রধান উপদেষ্টা আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকুক। তো এই ধরনের কোনো ইঙ্গিত কি আপনার চোখে পড়েছে? আর যদি না পড়ে তাহলে রাজনৈতিক দলগুলো সন্দেহ কেন করছে নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে? ধন্যবাদ। ইতিপূর্বে আমি বলে গিয়েছি, সংস্কার ছাড়া আসলে বাংলাদেশের কোন নির্বাচন বিশেষ করে বা রোড ম্যাপ দেওয়া ঠিক হবে না। আগে সংস্কারটা আমাদের বাস্তবায়ন করতে হবে। আর এই সংস্কার বাস্তবায়ন করতে গিয়ে যদি লং টাইম বা 2-1 বছর আরো অতিক্রম করতে হয়, সেটি করতে হবে। তা নাহলে আজকে দেশের যে অবস্থা, এমতো অবস্থায় যদি তড়িঘড়ি করে একটি নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেয় আর দেশে যদি নির্বাচন হয়ে যায়, তাহলে ওই বিগত 3 ট্রাম যেটা হয়েছে, নির্বাচন কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই করে নির্বাচন করা, আমরা সেই দৃষ্টপটটা আবারও আমাদের চোখে পড়বে এবং সেটাই ফিরে পাবো। এখন আমাদের সকলের কথা। আব্দুল কাদের জিলানী, আমাদের সময় একদম শেষ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু ছোট করে, আমাদের হাতে 1.5 মিনিট সময় আছে, মানবেন্দ্র দেব আপনি যদি একটু বলতেন, এই যে নতুন ফ্যাসিবাদের আগমন ধ্বনি শোনা যাচ্ছে বলছেন আনু মোহাম্মদ। জি ধন্যবাদ। মানে জিলানী ভাই তো বললেন যে এটা হচ্ছে গিয়ে আমরা এই যে এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মসূচি কর্মকাণ্ড, তাতে কিন্তু আমরা বুঝতে পারছি যে ফ্যাসিজম আমরা মানে একটা শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে, আওয়ামী লীগকে তাড়ানো হয়েছে, ফ্যাসিজমকে আমরা তাড়াতে পারি নাই। কারণ মানে রাষ্ট্রের মধ্যে কোনো অর্গান কাজ করছে না। তারা এই 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 অন্তর্বর্তী সরকার কি বাংলাদেশের মানুষের জন্য কাজ করছে নাকি অন্য কারোর জন্য, মার্কিন যুক্তরাষ্ট্র বা সাম্রাজ্যবাদ বা অন্য কারোর জন্য কাজ করছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। জিলানী ভাই যেটা বললেন যে দেশ নতুন করে স্বাধীন হয়েছে, দেশের নতুন করে স্বাধীনতার কিছু নাই, স্বাধীনতা 1971 সালে হয়েছে। এবং উনি যেটা বলছেন, যে বলবার চেষ্টা করছেন যে নির্বাচন না, আমরা কেন হচ্ছে কি আমরা আওয়ামী লীগকে বা এর আগের সরকারকে নেগেট করেছি বা ওই ফ্যাসিজমকে হটিয়েছি, কারণ তারা আমাদের গণতন্ত্রকে কুক্ষিগত করেছিল, আমাদের গণতান্ত্রিক অধিকারকে কুক্ষিগত করেছিল। তো সুতরাং সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্যই এই লড়াই হয়েছে। এবং নির্বাচনের মধ্য দিয়েই মানুষের ওপিনিয়ন, মানুষের মতামতের প্রতিফলন হবে। এবং এই নতুন ফ্যাসিজমের প্রতিধ্বনি আমরা চট্টগ্রাম, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় যেইভাবে খুন, যেইভাবে আক্রমণ, যেইভাবে ধর্ষণ, যেইভাবে এই 9 মাসে হয়েছে, এবং আমরা দেখেছি নাহিদ ইসলামের একটা রিপোর্ট এসেছে 150 কোটি টাকার, এবং এরকম 90,000 কোটি টাকা এর মধ্যে এই 9 মাসের মধ্যে কারো ভাষ্য মতে যে লোপাট হয়ে গেছে। তো আমরা কোন জায়গা থেকে ফিরলাম? আমরা কার বিরোধিতা করলাম? তো যে কারণের বিরোধিতা করলাম, সরকার, রাষ্ট্রযন্ত্র সেই একই আচরণের মধ্যে আছে, বরঞ্চ তার চাইতে দ্বিগুণ আকারে এই রাষ্ট্রযন্ত্র যে ঘোড়া, ফ্যাসিজমের যে ঘোড়া চালু হয়েছিল, সেটা আরো দ্বিগুণ গতিতে বা বহুগুণ গতিতে সেটা আমাদেরকে দাবড়াচ্ছে। মানুষের ন্যূনতম যে গণতান্ত্রিক, নাগরিক, মানবিক অধিকার, সেই অধিকার এখানে খর্ব হচ্ছে। এখানে আমার দেশ আক্রান্ত হচ্ছে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটা পৃথিবীর কোন জায়গায় আপনি পাবেন? মানবেন্দ্র দেব, আমাকে শেষ করতে হবে। জি জি কোন পৃথিবীর কোন জায়গায় আপনি পাবেন যে যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেখতে চাই, আর সরকার বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলতেছে যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে পারবো না। সংস্কার, নির্বাচন, বিচার কোনোটাকে সাথে সাংঘর্ষিক নয়, এবং আমরা 9 মাসে এর কোনো কিছুই দেখি নাই। এবং যা দেখেছি সেটা হচ্ছে সেই ফ্যাসিজমের প্রতিধ্বনি। এবং আমরা সেই নারীদেরকে আক্রান্ত হতে দেখছি, মিছিলের মধ্যে নারীদেরকে আক্রান্ত হতে দেখছি। মানবেন্দ্র দেব, আমাকে শেষ করতে হবে, আজকে আর সময় পাচ্ছি না। একই রকম ধারায় তার চেয়ে বরঞ্চ
আরো গতিময়তা নিয়ে ফ্যাসিজম আমাদের দিকে ধেয়ে আসছে। সুতরাং এখান থেকে মুক্তি সেই 71, সেই 90, সেই 24-এর ধারাবাহিকতাতেই সেই ফ্যাসিজমকে মোকাবেলা করা হবে। মানবেন্দ্র দেব, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। আব্দুল কাদের জিলানী, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনারা দুজনেই ভালো থাকবেন। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও অন্য কোনো দিন কথা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।